নমস্কার, আমি সুস্মিতা। সকলকে সুন্দরবন ডায়েরির আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আর আজকে মকর সংক্রান্তি, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা দুজনে আজকের দিনে বেরিয়েছি একটা জায়গায় যাব সেই উদ্দেশ্যে। তো আমাদের দয়াপুর বাজারের আগে দোল মন্দিরের মাঠ, তো সেখান থেকে যাচ্ছিলাম। যেতে যেতে এখানটায় দাঁড়িয়ে পড়লাম। আর আপনারা অনেকেই কমেন্টে লিখছেন যে সুস্মিতা স্কুটি চালানোর কি হলো। তো আমি ফাঁকে ফাঁকে একটা দুঃখ শিখেছি, খুব বেশি শিখে পারিনি। তো ইচ্ছে হলো যে এখানটায় ওকে বললাম যে থামাও, একটুখানি আরেকটু ট্রায়াল দিই আর দুই এক পাক ঘুরি দেখি এই মাঠটায়। আমি রাস্তায় এখনো উঠিনি কোনোদিন, তো সেটাই এখন করব, একটু চালিয়ে তারপরে যাব যেখানে যাওয়ার। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর এখন দয়াপুর বাজারে যাওয়ার আগে ঠিক 1 মিনিটেরও পথ বাকি নেই। তো সেখানে দাঁড়িয়ে আছি, পেছন দিকে একদম ঘন জঙ্গল হয়ে আছে, জোয়ার আর নেই, ভাটা হয়ে গেছে। কিন্তু আমরা ওই সাইড দিয়ে যখন আসছিলাম তখন কিন্তু জোয়ার ছিল, রাস্তার কানার জোয়ার। আমরা দাঁড়িয়ে আছি নদী বাঁধের উপরে, আর আমাদের সামনে একটি ফুটবল খেলার মাঠ। আমাদের সামনে দেখুন দোল মন্দির, তো এখানে দোল উৎসব হয়। তো এই মাঠে খেলাধুলো, বড় টুর্নামেন্টের পাশাপাশি আমরা ছোটবেলাতে দেখতাম যাত্রার আসর বসতো, তারপরে সেই পর্দার সিনেমা। তো আমাদের ছোটবেলার জড়িয়ে রয়েছে এই মাঠে। আর মাঠের এক পাশে দেখুন একটি শ্মশান, সরকারিভাবে নির্মাণ করা, কিন্তু এখানে কোনোদিনও এখনো পোড়ানো হয়নি মানুষ। তো এই যে নদী বাঁধের উপরে দাঁড়িয়ে রয়েছি, দেখুন একটা ধাপ কাটা আছে। যখন বড় কোনো টুর্নামেন্ট হয় তখন এই ধাপে মানুষ বসেন, সেই গ্যালারির আদলে, মাটি কেটে তৈরি করা। আর পেছনে তো আমাদের গোমর নদীর চর আর বাইন গেঁয়োর সারি। তো দেখি এখন কিরকম গাড়িটা চালানো হচ্ছে। আমি একদিন মাত্র এই মাঠে ওরকম বাজারে এসেছিলাম, আমি একটা দরকারে এসেছিলাম, জাস্ট একটুখানি 10 মিনিটের মতো। তো ভয় ভয় করছে, মাঠে অনেক প্রাণী, আমি কোথা থেকে কোথায় চলে যাবো তার কোনো ঠিক নেই। কোথায় চলে যাবে? এত বড় মাঠ, এই মাঠে যদি না চালাতে পারো আর চালাবেটা কোথায়? এক দুপাক দেবো। আমি এই ভয়ের জন্য না শিখে উঠতে পারবো না। কোমর বেঁধে তুমি গাড়ি চালাতে উঠছো, এইভাবে কেউ গাড়ি চালাতে ওঠে? কোনো অসুবিধা নেই, চলো। জয় বাবা ভোলানাথ। অন করাই আছে। ওই ব্রেকটা চাপো, ব্রেকটা চেপে সেলফ মারো। এবার আলটো করে পিকআপ বাড়ালেই চলবে। এই তো সুন্দর হচ্ছে। এখনো হাত রেডি হয়নি। এই তো ঠিক আছে, তো আর সাহস করে চালাতে হবে না। চলো 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 চলো। ও ভয়ে হাত দেয় না গাড়িতে, আর সময়ও পেয়ে উঠি না যে একটু ওকে নিয়ে মাঠের দিকে আসবো। একদিন শুধু এই মাঠে নিয়ে এসছিলাম, তাতেই ও রেডি হয়ে গেছিল, কিন্তু আবার মাঝখানে ভয়ে আর গাড়িতে হাত দেয় না। অত দূরে যেও না। এবার আমি উঠবো পেছনে, পারবে? আমি পেছনে উঠবো, পারবে? হ্যাঁ, তো আজকে উঠবো। ভিডিও করার কথা ভুলে যাও। ও দেখবো কোন, ফেলবে না তো? এক জায়গায় যা, এক জায়গাতে যেতে হবে, কিন্তু পড়ে গেলে কিন্তু যাওয়া ক্যান্সেল হয়ে যাবে।
সাবধান। তোমার নিলে তো আমার ভয় করে, তুমি তো পেছন থেকে যা ডিরেকশন দাও। আসলে কোনো চালানো লোক যারা পুরানো ড্রাইভার তাদেরকে পেছনে বসালে কিন্তু এই ধরনের ডিরেকশন শুনতে হবে। ধরপড় ধরপড় করছে, কিল মারতে হবে বোধ হয়। গাড়িতে কিন্তু বসে পড়লাম। ঠিক হয়ে বসো আমার পেছনে, ধরে বসো। বসেছি, চালাও। আস্তে করে ছাড়ো, আস্তে আস্তে পিক আপ কমাও, পিক আপ কমাও, পিক আপ কমাও। গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি, ভয়ও করছে। আস্তে করে ঘোরাও, আস্তে করে ঘোরাও, হ্যাঁ ঘোরাও ঘোরাও, ব্যাস। সোজা চলো, সোজা চলো, ওই তো চলছে। আস্তে করে ঘোরাও, হ্যাঁ ঘোরাও, বেশ। নর্মাল একই রকম ভাবে রাখো, ঠিক আছে। ঘোরাও, দেখে শুনে। সেই মাঠে ইট পড়ে আছে, ইটের উপর চাকা তুলে দিচ্ছে, এটা ভালো হচ্ছে। বেশ বেশ। কবে যে রাস্তায় এরকম চালাবে? এই পথ যদি না শেষ হয় তবে ভালো হতো। এটা বললে ভালো লাগে শুনতে, কিন্তু আমার মনে হচ্ছে ওর পিছনে বসে যত তাড়াতাড়ি পথ শেষ হয়ে যায় গাড়িটা থামে, আমি নামতে পারলেই ভালো। ভয়ও পাচ্ছি, হাত কাঁপছে, আর আমাকে পেছনে নিয়ে আরো বেশি ভয় পাচ্ছে। এই তো সুন্দর হচ্ছে। হচ্ছে মানে দারুণ হচ্ছে। আমি ছাগলের মাঝখান দিয়ে চালাচ্ছি, বুঝতে পারছো? বুঝতে পারছি। চলছে, গাড়ি চলছে, সিটের উপরে আর উঠছে না তো। এবার হাত অনেকটা ঠিক হয়েছে বোধ হয়। 1 মিনিট স্লো করো দেখি, দাঁড়াও। অন্যরকম অনুভূতি হচ্ছে। সুস্মিতা যদি গাড়িটা চালানো শিখে যায় তাহলে ওকে আর বয়ে বয়ে আমাকে বেড়াতে হয় না। আমাকে ছেড়ে দাও। আরে তাতে কত সময় সেভ হয়। তুমি গাড়ি নিয়ে এক জায়গাতে বেরিয়ে গেলে আমি আমার মতো বেরিয়ে গেলাম। বেরিয়ে যাবো, আমি তো ভাবতেই পারছি না। বেরিয়ে যাচ্ছ তো, আমাকে নিয়ে বেরিয়ে যাচ্ছ, যদিও মাঠের মধ্যে। এই মাঠে কত লোক গাড়ি চালানো শিখেছে তুমি জানো? এই মাঠে কত লোক হাঁটতেও শিখেছে, তার ভিতরে আমিও বোধহয় পড়ি। আজকে এই পর্যন্ত থাক, কেননা এরপর বেশি একটু ঝুঁকি নিয়ে যদি চালাতে যাই, যদি একটু পড়ে টরে যাই, মন মানে ভেঙে যাবে, যে আর পরের দিন মনে হবে না চালাই, ভালোই ভালোই ছেড়ে দিই। তাহলে মনের মধ্যে একটা থাকবে, আগের দিন প্রথম দিন চালিয়ে তো এইরকম ঠিক ওকে নিয়ে চালিয়েছি, মানে রাত্রে ঘুম হচ্ছে না, মনে হচ্ছে আমি চালিয়ে ওই নদী রাস্তার ওই কানাতে উঠে গেছে, আমাকে নিয়েই উঠেছে। অসুবিধা হয়নি, যদিও কারো কোনো লাগেনি। তো তখন থেকে মনটা দুর্বল হয়ে গেছে, একটু হয়ে গেছে। তো সেই থেকে ভাবছি ভালোই চলে যায়। সেদিন ভাবছি কি আমি যদি ওইরকম ভালো থাকাকালীন একটু চালিয়ে মনে জোরটা থাকতো, চলে যেতাম, তাহলে অসুবিধা হতো না। ভাবছি কি আরো চালাই এরকম একটা ব্যাপার। আর এখানে একদম সময় নষ্ট করা যাবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো আপনারাও চলুন সাথে। তো আমি তো গাড়ি চালালাম, আমাকে কি দেবে? গাড়ি চালালে কি দেবে? আমি পেছনে বসে থাকলাম, বরং তুমি আমাকে দেবে। আমি না, এবার তুমি। আমি তো এতদিন পেছনে বসছি, তুমি ওই একদিন বসতে যখন থাকি তোমার ছাড়। চলো নাও আমার, আমি কি পেছন পেছন ছুটবো নাকি? মাঠ ছেড়ে মাঠের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বকম বকম পায়রা। নদী রাস্তা ধরে
আবার এদিকে এগিয়ে চলেছি। ঘন জঙ্গলের জন্য নদী রাস্তা আর বোঝা যাচ্ছে না নদীটা। এই এরকম ফাঁকা রাস্তায় কিন্তু আমি পারতাম, হ্যাঁ আমার জন্য সবসময় রাস্তা ফাঁকা রাখতে হবে। এই দেখো এসব জায়গায় আমি একদম দিব্যি তোমাকে নিয়ে চলে যেতাম সোজা। এখানে নামতে হবে, না নামলে আর ওঠা যাবে না। বাইন গাছ, এই গাছটা, এই যে এটা বাইন গাছ। নদীর চোয়ারে যে সমস্ত গাছ হয়, বাড়িতেও কিছু কিছু গাছ হয়, কেওড়া গাছও হয় দু এক সময়। সেই হুলোই চলে আসলো তো। যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সে কাজটা মিটে গেছে এইমাত্র। তো এসেছি যেহেতু এই জায়গাটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। আমরা দাঁড়িয়ে আছি একেবারে সজনেখালি যে ফরেস্ট, সজনেখালি ফরেস্টের নাম সারা পৃথিবীর মানুষ কম বেশি জানেন। আমাদের বাড়ি যে দ্বীপে, একেবারে একটা নদী পেরিয়ে বনভূমির যে পার, সে পারই সজনেখালি ফরেস্ট। তো সজনেখালি ফরেস্টের অদূরেই দাঁড়িয়ে রয়েছি। আর এই জায়গাটা একটা, এগুলো তো বদ্বীপ অঞ্চল, এই জায়গাটা একটা হুল মতো জায়গা। দুই ধারে নদী বেরিয়ে গেছে, একটা হুল মতো জায়গা হয়ে আছে, যে কারণে এই জায়গাকে আমরা বলি হুলোর মাথা। এই হুলোর মাথাতে আমরা ছোটবেলাতে ঘুরতে আসতাম। তো বড়বেলাতেও আসলে বেশ ভালো লাগে। ছোটবেলার সেই হুলোর মাথা এখন আর নেই। এখন এই হুলোর মাথাতে বড় বড় অট্টালিকার সারি উঠেছে। সব বড় বড় সংস্থা তারা রিসোর্ট বানিয়েছে, বড় বড় হোটেল লজ গড়ে উঠেছে। তো তবুও হুলো মানে, হুলোর মাথা মানে, আর সজনেখালি ফরেস্টের অপোজিট পার মানে আমাদের কাছে সেই ছেলেবেলার জায়গা। পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের প্রিয় গোমর নদী, আর তার পাশে একেবারে মেঠো নদীর বাঁধ। সুস্মিতা, এই হুলোর মাথার কথা মনে পড়ছে? 12-14 বছর আগে সরস্বতী পূজার দিন হুলোর মাথা। এখানটায় দাঁড়িয়ে থাকবেন না, ওদিকে সামনে আর একটু সামনে যাবো, সজনেখালির সামনে যাবো। জল নিয়ে আসলে ভালো করতে। কেন বলো তো? তো ওই যে বাড়িতে গেছিলাম ওখান থেকে তো জল খেয়ে নিতে পারতে। তখন খাওয়া লাগে, এখন দাঁড়িয়ে আছে, এই হাওয়ায় যেন গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা। উদাস মন আমার বাঁশরিয়া হয়ে হুলোর দিকেতে দেয় হাঁটা। আমার বাঁশিটি তুমি আমার ভিটেতে পাবে হেতালের পাতা দিয়ে ঢাকা। তো হুলোর দিকেতে চলে এসেছি, যদিও বাঁশরিয়া হয়ে আসিনি, নিছক একটা দরকারে এসেছিলাম। তো এসে মনে হলো যে জায়গাটাতে একটু ঘোরাফেরা করেই যাই। একেবারে হুলোর মাথায় চলে আসার পরে আপনাদেরকে এর আশপাশটা দেখাই। দূরে অট্টালিকার সারি দেখা যাচ্ছে, আর এই দেখুন ওই যে একটা ছোট্ট মাঠ, মাঠের ওপারে নদী বাঁধ, আর জায়গাটা দেখুন ওই মাথার দিকে গিয়ে হুল হয়ে গেছে। আমাদের এই অঞ্চলে এরকম ছোট ছোট বোট ঘন্টায় ভাড়া পাওয়া যায়। দেখুন ওই বোটটাতে একজন মাঝি আর দুজন আছে। তো তারা হয়তোবা হাজব্যান্ড ওয়াইফ হবেন। সুন্দরবনে এসে এরকম ঘন্টা চুক্তিতে ছোট বোট ভাড়া নিয়ে তারা ওই পাখির জঙ্গল দেখতে যায়। আর এই যে সামনের দিকে যাচ্ছে, সামনে পাখির জঙ্গল, আর ওখানে আমাদের আপ্যায়ন। আর ওই পাখির জঙ্গলের দিকে গেস্টদেরকে প্রথম দিনে বিকালবেলা নিয়ে যাওয়া হয়। তার কারণ ওখান থেকে এই যে নদীটা লম্বালম্বি, পশ্চিম দিকে, পশ্চিম পূর্ব দিক ধরে এই নদীটার অবস্থান, আর সেই কারণে বিকালবেলা নদীর বুকে সূর্যাস্ত দেখা যায়। যদিও এখন সূর্য অনেকটাই উপরে আছে, পশ্চিমে দিকে ঢলে পড়লেও পুরোপুরি ডুবে যাওয়ার মতো হয়নি। দেখুন নদীর এমাথা ও মাথা সূর্যের আলোটা চিকচিক করছে, আর ওপারে দেখুন যে বনরেখা দেখা যাচ্ছে,
ওটা সুন্দরবনের জঙ্গল, আর ওখানেই হচ্ছে সজনেখালি ফরেস্ট, যেটা আপনাদের অনেকেরই জানা যারা সুন্দরবনে এসেছেন। আর সজনেখালির অপোজিট পারে ও পার্টটাকে বলা হয় টাইগার রিজার্ভ, ওখানেও প্রচুর গেস্ট হাউস আছে। আর এপার ওপার মিলিয়ে প্রচুর গেস্ট হাউস এবং প্রচুর পর্যটকদের ভিড় জমে এখানে। আর এখন একেবারে পড়ন্ত বিকাল, আমরা দাঁড়িয়ে রয়েছি হুলোর মাথায়। হুলোর মাথায় এসে তো একদম পুরো স্মৃতি মেদুর হয়ে গেছো, চলো নাকি? কি করব, ছোটবেলার হুলোটা তো সেই আগের মতো নেই, ভাঙতে ভাঙতে হুলো আবার আমার বড়বেলা, হুলো ছোট হয়ে গেছে। হ্যাঁ, বড়বেলার হুলো। তার কারণ ছোটবেলায় আমি এখানে ছিলাম না। বড়বেলায় কেন এসেছিল? একটুখানি এসেছিলাম একদিন, তারপরে যে একেবারে বেশি দিন আসতে হবে সেটা, সেই জন্য এই সময় একদিন এসেছিলাম। আচ্ছা, সরস্বতী পূজার দিন। হ্যাঁ, এবার সরস্বতী পুজোর সময় আবার হুলোই আসলে তো আমার না আসলে হবে না, আমাকে আসতে হবে। তা তুই আসবে না? নাহলে সেরকম লাগবে না। সেরকম লাগবে না। আমরা ফিরে যাব এবার। সুস্মিতা বলছে তুমি সজনেখালির সামনে যাবে বললে, তো সেখান থেকে না ঘুরিয়ে কেন ফিরে যাবে? সুন্দরবন ডায়েরি সেই প্রথম দিককার পর্বতে আমরা, সুন্দরবন ডায়েরির প্রথম কি দ্বিতীয় তৃতীয়, প্রথম না দ্বিতীয় অথবা তৃতীয় পর্বে আমাদের সজনেখালি ফরেস্টে আসা হয়েছিল, তার একটা ভিডিও করা হয়েছিল। আমাদের অমৃত, ওদের পরিবার সবাই ছিল। তো সেখানে সজনেখালি ফরেস্টে ঢোকার যে গেটটা, সেই গেটের ছবিটা কিন্তু আমাদের ইয়েতে রয়েছে, থাম্বনেল না ব্যানারে রয়েছে। বা আমাদের ফেসবুক যে পেজ, সেই পেজের প্রোফাইলেও দেওয়া রয়েছে। প্রোফাইলে নয়, ওখানেও ব্যানারে দেওয়া, তাই না? তো আমরা হাঁটতে হাঁটতে সজনেখালির সামনে প্রায় চলে এসেছি। হলুদ শাড়ি পরে গেছিলাম, সেটাও মনে আছে। আমি কি পরে গেছিলাম আমারটা মনে নেই, আমার নিজেরই মনে নেই। আমরা হেঁটে যাচ্ছি, সামনে রাস্তাটা দেখুন, এই হচ্ছে রাস্তা। আর এখানে কিন্তু নদী বাঁধের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন বড় বড় ফাটল। তো যদিও পাশ দিয়ে ওই খাঁচা ফেলা হয়েছে, তো সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। আর নদী বাঁধের যে অবস্থা, এই জায়গাটার যে ভৌগোলিক অবস্থান এমন, দুধারে নদী আর একটা সুচালো জায়গা। দেখুন এই জায়গাটা কিন্তু ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ঝোপ জঙ্গল মতো, ওই কর্নারটা থেকে ওই বেঁকে গেছে। ওই দেখুন নদী, ওর ওদিকে ওটা নদীর রাস্তা দেখা যাচ্ছে। আর ওই রাস্তা থেকে শুরু হয়েছে একটি রিসর্ট। আর দেখুন এই যে মাঠ পেরিয়ে এই রাস্তার গায়ে এসে শেষ হয়েছে। আর এই যে অংশটা একটা ত্রিভুজ মতো অংশ। হুলোর একেবারে মাথায় রয়েছে আরো একটি ছোট রিসর্ট, ওই যে এই গাছগাছালিতে ঘেরা। যদিও এতটা বিপজ্জনক ওই জায়গাতে, যে কোনো মুহূর্তে হয়তো নদী গর্ভে ওটা চলে যেতে পারে। হুলো, একেবারে হুলোর মাথায় যাব। হুলোর মাথায় তো যাবো, হুলোরা এতে ছিলাম গোড়াতে, মাথায় চলে যায়। আমরা সজনেখালি ফরেস্ট থেকে বোধহয় ঢিলছোড়া দূরত্বে আছি। ঢিলছোড়া একটা দেখি যায় নাকি, চলো। ওখানে একটা বোর্ড বাঁধা বড়। আমার নিয়ে চলো। ওই সাইড দিয়ে শুধু গাছগাছালি দেখা যাচ্ছিল, আর কর্নারটাই এই এসে পৌঁছালাম। ও তো জোরে জোরে হাঁটছে, লম্বা পায়, আমি তো হেঁটেই পারি না। একেবারে হুলোর মাথায় দাঁড়াবে, ওই হচ্ছে হুলোর মাথা। কোন ঝাউ গাছ, এই একদম ঠিক কর্নারটা ঝাউ গাছ, এইগুলো সব। একেবারে হুলোর শেষ মাথায় আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের সামনে একটা খেয়াঘাট আছে, যদিও এখানে অনেকটা সময় পর পর এই খেয়াটা আসে। আর এই খেয়াটা যুক্ত হয়েছে ওপারে যে সজনেখালি ফরেস্ট, ওপারে যায়। আর সামনে আমাদের যে পাখিরালয় বা টাইগার রিজার্ভ, ওপারে যায়।
আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন সজনেখালি ফরেস্টে ঢোকার মুখে যে বড় সাইনবোর্ড লাগানো, সেটা ওই যে। আর এখন আলোটা অনেকটা কমে এসেছে, ওই জন্য পরিষ্কার দেখাই যাচ্ছে না। দেখুন ওপারে জেটি ঘাট, ওপারে পরপর দুটো তিনটে জেটি। দেখুন একেবারে বাঁ পাশেরটা এই চওড়া বড় লাক্সারি বোট দাঁড়িয়ে রয়েছে। এই নদী রাস্তা ধরে কিন্তু অনেকগুলো রিসর্ট তৈরি হয়েছে, একেবারে এই মাথার থেকে শুরু হয়ে গেছে অনেকটাই। আর আমরা এই খেয়াঘাটের এইখান থেকে সজনেখালি ফরেস্টে গেছিলাম, তো অনেকক্ষণ পর পর। আর এখান থেকে খেয়া বেরোনোর পয়সাটাও কিন্তু একটু বেশি। অন্যান্য আমরা গোসবা বা পাখিরালায় যে খেয়াগুলো পেরোই, ওখানে তো 3 টাকা 4 টাকা 5 টাকা এর মধ্যে হয়ে যায়, কিন্তু এখানে 25 টাকা থেকে শুরু। আবার সেটা কখনো কখনো সময় বিশেষে বেড়ে যায়। কারণ কি এখানে লোক খুব কম পার হয়। এটা ওই যে ইঞ্জিনটা চলবে, মেশিনটা, তার তেল খরচ আছে, তারপর যে চালাবে তার তো একটা রোজ আছে। তো এখানে আর দাঁড়াবো না, যেরকমটা শুরুতেই বলছিলাম যে সজনেখালি ফরেস্টের অপোজিট পার ওই পর্যন্ত যাব। তো হেঁটে হেঁটে আসলাম বেশ কিছুটা সময়, গাড়িটা ওখানে রেখে আসছি, তার কারণ নদী রাস্তা ঠিক ততটা ভালো না, নিয়ে আসা হয়নি। আর গাড়িতে আসলে তো টুক করে হেঁটে চলে আসে, হেঁটে না টুক করে গাড়িতে আসা হয়ে যাবে, কিন্তু এই যে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা আসলাম। অনেকদিন তো কোথাও বেরোনো হয় না, তো এই একরকম ঘোরা কিন্তু হয়ে গেল। তো সেরকম ঘুরলাম আর আপনাদেরকেও একটু চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এটাই ভালো লাগলো। তুমি পায়ে মোজা পরেছো কই? মোজা জুতো পরো, সাইকেল রাখো, চলো। বাড়ি চলে আসলাম, আর কি একটু কেনার ছিল, তো বাজারে দোকান খুলে গেছে, আমরা যখন যাই তখন খুলিনি, আসার সময় খুলেছে তো নিয়ে আসলাম। আসো না, এসো, পা ধুয়ে মোজা পরবে, ঠান্ডা পড়ছে খুব। ঠাম্মা কোথায়? ও মা, কি করো? ঠান্ডা পড়ে গেছে, এই জুতো মোজা গুলো পারবো বলে সে হাতটা দিয়ে বইছে। 3-4 রকমের আছে, ওইটা নিচ্ছ? যে কোনো একটা আমার পরে খাবে, ওটা রাখো, একটু খুলো না, রেডি হয়ে তারপর যা পারো করো। তো বাড়িতে চলে আসলাম, আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।